আমি পরিচালক এবং নাট্যকার আকাশ রঞ্জন। আমাকে হয়তো কম বেশি অনেকে স্ক্রিনও দেখে থাকেন, অভিনয়টাও করি। তো বিষয়টা হলো যে এখানে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে যে এই মেয়েটির আসলে পাশে আমি কেন। এটা অনেকেরই প্রশ্ন যে আকাশ রঞ্জন কেন। কারণ যারা দীর্ঘদিন আমাকে চেনে এবং জানে যে মিডিয়ার অনেক পরিচালক এবং অনেক অভিনেতা অভিনেত্রী আছে, আপনারা হয়তো খোঁজখবর নেবেন যে যাদের শুরুটা আমার বেশিরভাগই মানে এখন অনেক জনপ্রিয় পরিচালক, আমি নাম বললাম না, খবর নেবেন যে আকাশ রঞ্জনের মাধ্যমে কতজন পরিচালক আজকে মিডিয়াতে এস্টাবলিশড, কতজন অভিনেতা অভিনেত্রী আজকে এস্টাবলিশড। এবং আমি মিডিয়াতে অলওয়েজ স্রোতের বিপরীতে থাকি। তো এই জান্নাতুন তাজরি ওরা প্রথম ও ফটোশ্যুটের কাজ করতো, এরপর ফার্স্ট একটি নাটক একটা ছোটো বোনের চরিত্র করেছিল। এক ভাই একে আমাকে ইন্ট্রোডিউস করে দিয়ে যে আকাশ রঞ্জন নতুন দিনে কাজ করে, তুমি তার সাথে যোগাযোগ করতে পারো। তখন দেখলাম যে না, মেয়েটার অভিনয় দক্ষতা একটু রয়েছে। আমি তখন আমার প্রোডাকশন থেকে তাকে বেশ কিছু কাজ করাইলাম। সেই কাজ করার প্রেক্ষিতে কিন্তু সে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যায়। তো একজন পরিবারের সদস্য যখন বিপদে পড়বে, সে ওই ঘটনার পর যেদিন ঘটলো সে বের হয়ে অনেককে নাকি ফোন দিছে, কেউ ফোন পিক করতেছিল না, তখন সে আমাকে ফোন দিয়ে বিশাল কান্নাকাটি করতেছে যে আমাকে একটু বাঁচান ভাইয়া, বাঁচান। আমি কিরে বাঁচান মানে কি? আমি বললাম তুমি কোথায়? বলো যে আমি গুলশান, এই অবস্থা। আমি বললাম আমি তো এখন একটা কাজে আছি, তুমি একটু পারলে আমার সাথে মিট করো, মানে বাঁচান বলতে কি। তখন ও আসলো। আমি বললাম কি ঘটনাটা কি? তখন এই জাহিদ অন্তুর ব্যাপারটা বললো। তো ও যখন আমার সাথে কাজ করে তখন কিন্তু আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে কারোর সাথে তোমাদের সম্পর্ক আছে কি নাই। তখন এই জাহিদ অন্তুর ব্যাপারে যে সে দুর্বল, এরকম একটা বিষয় আমি তখন তো জেনেছি। তা আমি তখন ভাবলাম যে হয়তো প্রেমিক প্রেমিকার তো অনেক সময় বিভিন্ন কারণে একটু ওই ঘটনা ঘটতে পারে। কিন্তু এর যখন এই জখমটা দেখলাম, মানে এবং ব্যাপকভাবে দেখলাম রক্ত, গলায় মানে অবস্থা খারাপ, গাল ঠাল লাল, আমি তখন বললাম যে এইভাবে তোমাকে মানে মারধর করলো, এটা তো আমি বুঝলাম না। তখনও আমাকে ঘটনাটা বললো যে আমাদের আসলে সম্পর্কটা ব্রেকআপ হয় এবং তার পরবর্তীতে আমি ওখানে আবার যাই। তাই সবাই যে প্রশ্নটা করে যে তুমি এত ভালো মেয়ে হইলে, তুমি যে ছেলেটি এত খারাপ তুমি জানো, তো তুমি অনেক গেলা কেন? তখনই আমাকে বললো যে ভাইয়া দেখেন, একটা ইমোশন তো কাজ করছে আমার তার প্রতি, যে আমি ভাবছি হয়তো আমাকে আবার একটা কাজের জন্য ডাকছে, হয়তো সে সম্পর্কটার একটা রূপ দিতে চায়, হয়তো আমাকে বিয়ে টিয়ে করতে পারে, আবার বলতে পারে আমি চেয়েছি যে আসলে তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক হোক। সেটা যদি বিয়ে নাও হয়, তাও তো একটা ভালোবাসার মানুষটাকে তো আমি একটু দেখলাম মাঝে মধ্যে, এটাও আমার একটা ফিলিংস কাজ করেছে। মানে সে কিন্তু অনেকটা সরল, কি যে এই যে সত্যটা যে বলা, এটা তো সহজেভাবে কেউ বলবে না। তো তখন আমি ভাবলাম যে বুঝতে পেরেছি তাহলে যদি আগে একটা সম্পর্ক ছিল, আমরা একটা মিটমাট করায় দেওয়ার চেষ্টা করতেছি, যে ওরা যদি সরি টরি বলে সব কিছু মিলে এটা একটা সমাধান নিয়ে আসে। তো অন্তুর বাসায় কিন্তু ওরে নিয়ে আরও কিছু সাংবাদিক ভাই, আমার দু একজন পরিচিত, এদের নিয়ে আমি গেলাম। আর তখন অন্তুর বাসায় যাওয়ার পর মানে তখন অন্তু আর আসলো না। তখন এখন মেয়েটি বলে যে আমি বললাম যখন অন্তু কিন্তু পেলাম না, এখন তুমি কী করবা বলো ভাইয়া? আমাকে যে মারলো, আমি কি একটা সাধারণ ডায়েরিও করতে পারবো না? আমি সেটা তোমার ব্যাপার, আমি তোমাকে মারছে, এখন ওটা তুমি কী করবা? এখন বলো যে আপনারা কি আমার সাথে একটু যাবেন না? আমি তো এই থানা এগুলো কীভাবে ডায়েরি, এই ব্যাপারে এত অনভিজ্ঞ। আমি বললাম যে বাবারে, এখন তো তোমার এই পাশে আইসে তো আর মনে হয় বিপদ হইতেছে, এই থানায় ঢুকলেই তো এটা ঝামেলা। প্লিজ আপনারা লাগলে থানার বাইরে থাকেন, তাও আমার একটু অভিযোগ জাস্ট আমি একটা জিডি দিয়ে আসি, নাহলে আমাকেই মারবে কেন, আমাকে এইভাবে মানে করবে কেন? তো যখন সে থানায় যায়, থানায় গেলে পুলিশ তারা বুঝতে পারে যে এইটা যে ঘটনা ঘটেছে এটা শুধুমাত্র মান না, এবং ডাক্তারি যে ট্রিটমেন্ট দেখে যে এটা যৌন হেনস্থার মধ্যে পড়ে যায় এই ঘটনাটা। তখন তারা বলে যে এটা তো শুধু মায়ের ঘটনা না, এটা প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক, যেই হোক, এটা যদি একটা পতিতা মেয়েও যদি কারো কথায় যদি কারো বাসায় যায়, ওই পতিতা যদি বলে থাকে যে আমি এখন আপনার সাথে কোনো কিছুতে ইচ্ছুক না, মানে কোনো পুরুষের রাইট নাই ওই পতিতার গায়ে পর্যন্ত হাত দেওয়ার। তো ও ওই মানে পুলিশগুলো আসলে খুব ভালো, গুলশান থানার, তারা বললো যে ভাই এটা তো যৌন হেনস্থার ঘটনায় ঘটে গেছে। এই কথাগুলো যখন চলতেছিল, ইতিমধ্যে আবার অন্তু ওই থানায় চলে আসছে। হয়তো অন্তুর একটা কনফিডেন্স যে যেহেতু সে আমার একসময় প্রেমিকা ছিল, এরকম কোনো ঘটনা হয়তো ঘটবে না। কিন্তু অন্তু যে ঘটনাটা একেবারে যৌন হেনস্থার পর্যায়ে নিয়ে গেছে, এটা তো অন্তু হয়তো ভাবতেও পারে না। যখন এটা যৌন হেনস্থার পর্যায়ে চলে গেল, তখন হয়ে গেল কিন্তু মামলা। দেখেন মানে ঘটনাটা কীভাবে ঘটতে থাকলো। এখন যখন পুলিশ বলো যে ভাই এটা তো মামলা হয়ে গেল, এটা যৌন হেনস্থার ঘটনা, তখন এই অন্তু তো এখন তখন কি মামলা যেহেতু হয়ে গেল, তাহলে তো সে গ্রেপ্তার হয়ে যাবে ওখানে। এখন গ্রেপ্তার হলে ততক্ষণ পর্যন্ত আমি সর্বাত্মক চেষ্টা করলাম যে আমাদের মিডিয়াতে এমনি নানানবিধ বিষয় নিয়ে খুবই একটা জঘন্য অবস্থানে কিন্তু আমরা আছি। আগে যেন মিডিয়ার পরিচয় দিয়ে গর্ববোধ করতাম আমি মিডিয়ার পরিচালক, এখন কিন্তু আমরা বলি না যে মিডিয়াতে কাজ করি, কারণ এত নিকৃষ্ট হয়ে গেছে মিডিয়ার মানুষগুলো কোনো না কোনো ঘটনায়। তখন আমি অন্তুর ভাইও একটা ভদ্রলোক, রাব্বি ভাই, উনি ড্যাফোডিলের টিচার বোধ হয়, কিন্তু উনি আসলে খুব ভদ্রলোক, এবং ওনার এই ভাইয়ের ঘটনাটা উনি কিছুটা আজ করতে পেরে উনি কিন্তু আমাকে বলে যে ভাই এটাকে যেমন মিউচুয়াল করে দেন। তো আমিও ওরে রিকোয়েস্ট করি যে দেখো যেহেতু তোমার প্রেমিকা ছিল, যদি পারো ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখো মিউচুয়াল করা যায় কিনা। কিন্তু অন্তর যে বিহেভিয়ারটা যেটা ছিল, সেটা ছিল খুবই একটা খারাপ। যে অন্তর কথা হলো যে তোমার মতো মেয়ে আমার জীবনে কি করবে,
দেখি তুমি কি করতে পারো। এইটা আসলে এই মেয়েটির ইগোতে লেগে যায় যে একে তুই আমাকে মারলি ধরলি যৌন হেনস্থা টাইপের ঘটনা ঘটালি আমার ইচ্ছা ছাড়া, আবার তুমি ভাব লইতেছো যে এখানে আমার কি করবি দেখি। এই ভাবটাকে আসলে এই মেয়েটি মেনেই নিতে পারে না। তখন এই মেয়েটিকে আমি আর কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। আমরা অনেক বলে কয়ে যে বাবারে তোমাকে কিছু অর্থ প্রয়োজনে ওরা দিতে চাচ্ছে, তুমি লাগলে এইটা নিয়েও এটা মানে মিয়াউসেলার মধ্যে যাও। ও তখন বললো আমি অর্থ নিলে তো তাহলে আমি তো প্রতারক হয়ে গেলাম, তাহলে আমি যে ভালোবাসা বা ওনার, তাহলে তো আমাকে 100% বলবে যে আমি প্রতারক। ভাইয়া আমি কোনো টাকা নেব না, ওরে ক্ষমা করলে আমি এমনিই ক্ষমা করে দেবো, কিন্তু ও যে বিহেভটা করলো ওর স্বীকার করতে হবে যে আমি যৌন হেনস্থাকারী এবং আমার সাথে ঘটনা ঘটাইছে, এটা ওর ভেতর থেকে মানে ফিলিংস আসতে হবে যে এই কাজটি কোনো মেয়ের সাথে কখনো করা যাবে না। সেই বোধোদয়টা ওই থানার ভিতরে ওই অন্তর ভিতরে ওইভাবে কিন্তু লাস্টের পর্যায়ে আবার আসে নাই। তখন সে বললো যে না আমি এইটা মানবই না। তখন সে আবার টাকা উঠে লগে লগে দিয়ে, আর ওসি সাহেব খুব ভালো মানুষ, ওসি সাহেব বললেন যে ভাই এটা আপনারা চাইলেও মীমাংসা করতে পারবেন না। মানে আমরা কিন্তু তারপরও সর্বাত্মক চেষ্টা করেছি মীমাংসা। তো ওসি সাহেব বললো যে ভাই এটা চাইলেও মীমাংসার যোগ্য কোনো অপরাধ না, এই অপরাধটা কোর্টে গিয়ে আপনাদের মীমাংসায় যাইতে হবে, বা কোনো কিছু করলে সেটা কোর্ট ডিসিশন নেবে, এটার কোনো ডিসিশন আমরা থানা নিতে পারবো না। তো আমি একজন পরিচালক হয়ে, আর আপনারা বলেন এখানে কি আমার অপরাধটা কি? এখন একটি মেয়ে আমার নাটক করেছেন, সে ডাকলে কি আমি যাব না? এখন অন্তর যে ভাই বা আরও যারা পরিবার, তারা ভাবতেছে যে এই মেয়েটিকে মধ্যে আমি পরিচালনা করতেছি। মানে এখন আমি এখন কতটা দেখেন বিপদগ্রস্ত অবস্থানে পড়লাম। মানে সে আমার বড় ভাই হিসেবে আমার শুধু পাশে দাঁড়িয়েছে, ঠিক যেভাবে জাহিদ অন্তুর বড় ভাই তার পাশে দাঁড়িয়েছে। আমার ঢাকা শহরে আমার পরিবার যেহেতু ঢাকার বাইরে থাকে, সেই অবস্থায় তার প্রোডাকশনে কাজ করি দেখে বড় ভাই হিসেবে সে মায়া করে আমার পাশে দাঁড়িয়েছে। এটা তো তার অন্যায় না ভাই, বলেন? আপনারা যেমন আজকে আমার পাশে দাঁড়িয়েছেন, এখানে এসেছেন এতগুলো মানুষ কষ্ট করে, ঠিক সেভাবেও আমার পাশে সে দাঁড়িয়েছে। এখন আপনাদের কাছে অনুরোধ ভাই, আমরা চাই যেহেতু আপনারা সাংবাদিকরাও মিডিয়ার লোক, এখন জিনিসটা যেহেতু আদালত পর্যন্ত পৌঁছিয়েছে, এখন আদালতে আসলে কি হবে না হবে এটা তো আসলে বিচারের উপর নির্ভর করবে। কিন্তু এই ঘটনাটা যদি আসলে সুষ্ঠু সমাধানটা কিভাবে কি করা যায়, এটা আপনাদের কাছেও আমি একটা নিবেদন রাখছি মিডিয়ার লোক হিসাবে, যে আসলে খারাপ জিনিস যত বেশি কসলাকুসলি হবে এটা খারাপই হতে থাকবে। এটা আমাদের মিডিয়ার জন্য একটা বদনাম আসলে।